সারফেস অফ রিভলিউশন। এই সারফেস অফ রিভলিউশন ব্যাপারটা থেকে আমাদের আস্তে আস্তে ওই কনিকয়েড যেগুলো রয়েছে, ইলিপসয়েড, প্যারাবলয়েড, হাইপারবোলয়েড, ওই সব জিনিসগুলো এখান থেকেই তৈরি হবে। তো সারফেস অফ রিভলিউশন ব্যাপারটা কি একটুখানি দেখে নাও। যেরকম আমরা এর আগে সিলিন্ডার পড়েছিলাম, কোন পড়েছিলাম, ওর যে সারফেস, সেই সারফেসটাকেই বলা হচ্ছে সারফেস অফ রিভলিউশন। ওটা কোনো পার্টিকুলার কার্ভ না, যেমন পার্টিকুলার কোন বা পার্টিকুলার কোনো কার্ভ সিলিন্ডার, তা কিন্তু নয়, এটা যে কোনো কার্ভই হতে পারে। কি বলা হচ্ছে দেখো এর ডেফিনেশনে, the surface produced by the rotation of a plane curve or a straight line or a straight line about a given line in its plane. Is called a surface of revolution. ঠিক আছে, তার মানে আমাদের একটা সারফেস তৈরি হবে। কিভাবে তৈরি হবে? রোটেশনের মাধ্যমে। কাকে রোটেশনের মাধ্যমে? একটা প্লেন কার্ভকে রোটেট করেও সারফেসটা তৈরি হতে পারে, অথবা একটা স্ট্রেট লাইনকে রোটেট করেও আমাদের সারফেসটা তৈরি হতে পারে। তো এই সারফেসটাকেই আমরা বলছি সারফেস অফ রিভলিউশন। এক্সাম্পল যদি তুমি চাও, তাহলে স্ফিয়ার, সেটা অবশ্যই সারফেস অফ রিভলিউশন। কোন, তারপর সিলিন্ডার, এই সবগুলোই কিন্তু এক একটা সারফেস অফ রিভলিউশন। যেরকম তুমি লক্ষ্য করো, তোমার কাছে একটা ইলিপস, তোমার কাছে একটা সার্কেল রয়েছে, সার্কেল রয়েছে। এখন এই সার্কেলটাকে তুমি যদি কোনো একটা পার্টিকুলার লাইনের সাপেক্ষে রোটেট করো, তাহলে এটা কি তৈরি হবে? একটা স্ফিয়ার তৈরি হবে না? হ্যাঁ স্যার। তাহলে একটা প্লেন কার্ভ আমাদের কাছে ছিল, একটা সার্কেল, তাকে আমরা কোনো একটা পার্টিকুলার লাইনের সাপেক্ষে রোটেট করলে আমাদের একটা সারফেস তৈরি হলো, যেটার নাম হচ্ছে স্ফিয়ার। এটাকেই বলা হচ্ছে সারফেস অফ রিভলিউশন। ঠিক একইভাবে সিলিন্ডারের ক্ষেত্রে কি হয়? একটা ফিক্সড লাইন আছে, এবার এই লাইনের সঙ্গে প্যারালেল একটা লাইন আমরা নিলাম, এই লাইনটাকে রোটেট করা হচ্ছে। তাহলে এই লাইনটাকে যখনই তুমি রোটেট করবে, তখনই আমাদের সিলিন্ডারের সারফেসটা তৈরি হবে। বোঝা গেল? তাহলে সারফেস অফ সিলিন্ডারের, এই সারফেস অফ রিভলিউশনের ক্ষেত্রে কোনো একটা প্লেন কার্ভ রোটেট হয়ে তৈরি হতে পারে,
আবার কোনো একটা স্ট্রেট লাইনও রোটেট হয়ে সেই সারফেসটা তৈরি হতে পারে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইবার যখন কোনো প্লেন কার্ভ রোটেট হয়ে আমাদের সারফেসটা তৈরি হবে, তখন সেই প্লেন কার্ভটাকে আমরা একটা নাম দিচ্ছি, বলছি জেনারেটিক্স। দেখো, দা প্লেন কার্ভ is called the জেনারেটিক্স। প্লেন কার্ভটাকে কি বলছি? জেনারেটিক্স অফ দ্য সারফেস। আর স্ট্রেট লাইন হলে সেটাকে কি বলা হয় আমরা আগের দিনই শিখেছি। কি বলা হয়? কোনো একটা স্ট্রেট লাইন যদি একটা সারফেস তৈরি করে রোটেশনের মাধ্যমে, তখন সেই স্ট্রেট লাইনকে কি নামে ডাকি আমরা? জেনারেটর। জেনারেটর বা জেনারেটিং লাইনস, যেটা আগের দিনই আমরা করলাম। এবং যে ফিক্সড লাইনটার কথা বলা হচ্ছে, মানে যার সাপেক্ষে আমাদের রোটেশনটা হবে, সেই লাইনটাকেও একটা নাম দেয়া হচ্ছে দা গিভেন লাইন is called the axis or axis of rotation। ঠিক আছে? অ্যাক্সিস অফ রোটেশন না বলে এটাকে লেখো অ্যাক্সিস অফ রিভলিউশন, একই ব্যাপার, রিভলিউশন। তাহলে একটা পার্টিকুলার ছবি আমরা আঁকি। ধরো তোমার কাছে একটা প্যারাবোলা আছে, এরকম দেখতে প্যারাবোলাটা, যার ভার্টেক্স হচ্ছে মূল বিন্দুতে, এবং এর যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসটা মনে করো জেড অ্যাক্সিস। এইরকম একটা অ্যাক্সিস রয়েছে ওয়াই, আর এইরকম একটা অ্যাক্সিস রয়েছে এক্স। তার মানে আমাদের প্যারাবোলাটা কোন প্লেনে রয়েছে? অবশ্যই ওয়াই জেড প্লেনে রয়েছে আমাদের প্যারাবোলাটা, তাই না? এক্স এর কোনো এফেক্ট প্যারাবোলাটার উপর নেই, সুতরাং প্যারাবোলাটা ওয়াই জেড প্লেনে রয়েছে। তো এই প্যারাবোলাটার নাম কি দিলাম এক্ষুনি? প্যারাবোলাটার নাম দিলাম জেনারেটিক্স প্লেন কার্ভ। এখন এই জেড অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমি এই প্যারাবোলাটাকে রোটেট করি, তাহলে তুমি দেখতেই পাচ্ছ এটা অবশ্যই একটা 3 ডাইমেনশনাল ফিগার নিয়ে নেবে, ঠিক কিনা? কিরকম সেই 3 ডাইমেনশনাল হ্যাঁ স্যার। ফিগারটা হবে তুমি নিশ্চয়ই ইমাজিন করতে পারছো। তো যেহেতু জেড অ্যাক্সিসের সাপেক্ষে রোটেশনটা করা হচ্ছে, তাহলে জেড অ্যাক্সিসকে আমরা কি বলবো? অ্যাক্সিস। কার অ্যাক্সিস? এই যে সারফেসটা তৈরি হবে তার অ্যাক্সিস। ঠিক আছে, এখন আমরা একটা সার্কেল কনসিডার করছি। বা তুমি এরকমটা ভাবতে পারো যে এই যে জেনারেটিক্সটা রয়েছে,
সেই জেনারেটিক্স এর উপরে আমরা একটা পয়েন্ট নিচ্ছি, মনে করো এই পয়েন্টটা নিলাম, এর নাম পি দাও। এখন যখনই তুমি এই প্যারাবোলাটাকে জেড অক্ষের সাপেক্ষে ঘোরাবে, খুব ভালো করে দেখবে, যখনই তুমি প্যারাবোলাটাকে জেড অক্ষের সাপেক্ষে ঘোরাবে তখন পুরো প্যারাবোলাটা ঘুরবে, তার সাথে সাথে এই পি পয়েন্টটাও তো ঘুরবে। বলো হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে পি পয়েন্টটা যখন জেড অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরছে তখন পার্টিকুলার পি পয়েন্টটাও কিন্তু একটা কার্ভ তৈরি করছে। কি কার্ভ তৈরি করছে বলতে পারবে? শুধু স্যার, পি সার্কেল। পয়েন্টার কথা, হ্যাঁ হ্যাঁ, শুধু পি পয়েন্টার কথা যদি তুমি ভাবো তাহলে সেই পি পয়েন্টটা একটা পার্টিকুলার সার্কেল এখানে তৈরি করবে। এই যে দেখো আমি দেখাচ্ছি, এরকম ভাবে ঘুরবে, ঘুরে একটা সার্কেল তৈরি করবে। এইভাবে এখানে যে জেনারেটিক্সই থাকুক না কেন, প্যারাবোলা বলে নয়, যে কোনো কার্ভই থাকুক না কেন, তার উপর থেকে যখনই তুমি একটা পয়েন্ট নেবে সেই পয়েন্টটা ঘুরতে ঘুরতে একটা সার্কেল তৈরি করবে। এবার সেই সার্কেল গুলোকে আমরা একটা নাম দিচ্ছি। সার্কেলটা দেখতে কেমন হবে? এরকম হবে। এই সার্কেলটাকে বলা হচ্ছে প্যারালেল। কি বলা হচ্ছে? প্যারালেল। হুম। এবং তুমি এখান থেকে দেখে বুঝতেই পারছো যে এই সার্কেলের উপর যে কোনো পয়েন্ট যদি নেওয়া হয় সেই পয়েন্টের পারপেন্ডিকুলার যে ডিস্টেন্স ফ্রম দা অরিজিন, সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কিন্তু অলওয়েজ ইকুয়াল হবে। ঠিক কিনা? হ্যাঁ স্যার। হুম। তাহলে লেখো এখানে ইচ সার্কেল described by a point on the generics is called a parallel. Is called a parallel of the surface. And each point on the parallel have has the same perpendicular distance. Same perpendicular distance from the origin. ঠিক আছে।
তাহলে এই হলো আমাদের সারফেস অফ রিভলিউশনের বিভিন্ন কথাবার্তা। এখন আমাদের শিখতে হবে যে এই জেনারেটিক্স এবং অ্যাক্সিস এই দুটো যদি দেওয়া থাকে সেখান থেকে কিভাবে আমরা সারফেস অফ রিভলিউশনের ইকুয়েশনটাকে ক্যালকুলেট করতে পারি। তাহলে সেটা অবশ্যই একটা থিওরি, আমি একটা কোয়েশ্চেন আকারে এটা করাচ্ছি। পরীক্ষাতে যদি এই থিওরিটা দেয় অবশ্যই এইরকম কোশ্চেন ফরম্যাটেই দেবে। কি বলা হচ্ছে দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন of the surface of revolution whose genetics is, জেনারেটিক্সটা দেওয়া রয়েছে এইরকম, f of y, z is equal to 0, x is equal to 0। তার মানে x is equal to 0 প্লেনের উপর একটা কার্ভ, বুঝতে পেরেছো? বা আরো ভালো করে বলতে গেলে yz প্লেনের উপর একটা কার্ভ, যেরকমটা আমরা ছবিতে দেখলাম। এই যে yz প্লেনের উপর একটা কার্ভ আমরা নিলাম, প্যারাবোলা। ঠিক একই রকম অন্য যে কোনো কার্ভ হতে পারে, সেই কারণে আরবিটারি f of y, z এখানে লেখা হলো। এবং অ্যাক্সিসটা কি হবে সেটাও বলে দিয়েছে, and the axis is, অ্যাক্সিসটা হবে এরকম জেড অ্যাক্সিস, অ্যাক্সিসটা বলে দিয়েছে জেড অ্যাক্সিস। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন এর সারফেস অফ রিভলিউশনটা আমাদের বার করতে হবে। আচ্ছা, তো যেহেতু পার্টিকুলার কোনো কার্ভ এখানে বলেনি, সেই কারণে আমরা ছবিটা আঁকবো কিন্তু পার্টিকুলার কোনো কার্ভ নিতে পারবো না। আমরা মনে করছি আমাদের কার্ভটা এইরকম কিছু একটা হবে। ঠিক আছে, এখন তুমি চিন্তা করে দেখো, অবশ্যই এটা জেড অ্যাক্সিসটা হচ্ছে এই পার্টিকুলার কার্ভের অ্যাক্সিস। এখন এখন এর উপর একটা প্যারালেল আমরা চিন্তা করছি। মনে করো এখানে একটা পয়েন্ট নিলাম পি, এর উপর একটা প্যারালেল এরকম আমরা নেব, ঠিক কি না? একটু আগেই পড়েছি প্যারালেলের স্যার। ডেফিনেশন। হ্যাঁ স্যার। প্যারালেলের ডেফিনেশন আমরা পড়েছি। তাহলে এই পি পয়েন্টটা আমরা যদি ডান দিকে ভাবি, সেক্ষেত্রে এই পি পয়েন্টের স্থানাঙ্ক কত হবে বলতে পারবে? স্যার y, z। হ্যাঁ, যেহেতু এক্স ইকাল টু 0 প্লেনে রয়েছে, তাহলে এক্স এরটা 0 আর y, z, বা তুমি আরো স্পেসিফিক্যালি ভাবতে গেলে এরকম ভাবতে পারো y1, z1। ঠিক আছে, তাহলে এই মূল বিন্দু থেকে পি পয়েন্টের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স,
সেই একই পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিন্তু আমাদের এই পয়েন্ট সেই একই পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিন্তু আমাদের এই কিউ পয়েন্টারও হবে। কারণ আমরা দেখেছি যে এই প্যারালেলের উপর যে কোনো পয়েন্টই তুমি নাও না কেন, মূল বিন্দু থেকে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা সর্বত্রই সেম হবে। আচ্ছা, ঠিক আছে। লেখো তাহলে, লেট পি 0, y1, z1 be a point on the generatrix. আচ্ছা, পি পয়েন্ট থেকে জেড অ্যাক্সিস এর উপর একটা পারপেন্ডিকুলার টানো এবং এই পয়েন্টটাকে নাম দাও এন। কিউ পয়েন্টার স্থানাঙ্কটা এখানে আবার ভাবতে হবে। and let q, সেটার স্থানাঙ্ক আমরা ধরলাম এক্স ওয়াই জেড। দেখো কিউটা কিন্তু কোনো একটা পার্টিকুলার পয়েন্ট নয়, কিউটা হচ্ছে এই সার্কেলটার উপর ভেরিয়েবল পয়েন্ট, এখানে এখানে যেখানে ইচ্ছা হতে পারে। সেই কারণে আমরা কিউ পয়েন্টটাকে ভেরিয়েবল হিসাবে নিলাম, এক্স ওয়াই জেড হিসাবে নিলাম। কোনো সমস্যা নেই। তাহলে এখন তুমি আমাকে বলো কিউ এন এই দৈর্ঘ্যটা কত হবে? কিউ পয়েন্ট থেকে এন পয়েন্টের ডিস্টেন্সটা কত হবে? এন পয়েন্টের স্থানাঙ্কটা কি হবে বলতে পারবে? Sir, y1 by root over of y1 square plus z1 square. না না, এন পয়েন্টের স্থানাঙ্কটার কথা বলছি। এন পয়েন্টটা তো জেড অ্যাক্সিসের উপরে রয়েছে, তাহলে এন Sir, পয়েন্টের স্থানাঙ্ক হবে 0, sir 0, 0, 0 comma ওই z1 z1, z2 z1 একই তো। এই যে এখান হ্যাঁ থেকে এইটুকু হচ্ছে z1, তাহলে এখান থেকে এইটুকুও z1ই হবে, তাই না? এবং তুমি চিন্তা হ্যাঁ করে স্যার দেখো, আমি এখানে দেখাচ্ছি যে খুব ভালো করে দেখো, পি থেকে ওয়াই অক্ষের উপর লম্ব টানো, সেই দৈর্ঘ্যটা কত হবে? z1 হবে। আবার এন থেকে ওয়াই অক্ষের উপর লম্ব টানো, সেই দৈর্ঘ্যটাও কত হবে? z1ই হবে। ঠিক একইভাবে কিউ থেকে যদি তুমি ওয়াই অক্ষের উপর লম্ব টানো, সেই দৈর্ঘ্যটাও কিন্তু z1 এর সঙ্গে সমান হবে। কিন্তু কিউতে আমরা এটাকে জেড ধরেছি, সুতরাং ছবি দেখে স্পষ্টই বলা যায় জেড আর z1 এই দুটো কিন্তু সেম। বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার সেম। ঠিক আছে, তাহলে এবার কিউএন এই পয়েন্ট, এই দৈর্ঘ্যটা কত হবে চট করে বলে ফেলো। x মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কোয়ার
প্লাস জেড মাইনাস z1 তার হোল স্কোয়ার। যেহেতু জেড ইজ ইকাল টু z1, তাহলে আমরা ফাইনালি বলতে পারি কিউএন যেটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সিন্স z is equal to z1। কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন তুমি ভালো করে দেখো, আচ্ছা এবার লেখো as p moves on a এক মিনিট দাঁড়াও তো। যেটা বলছিলাম, as p moves on a parallel, p এই প্যারালেলটার উপর মুভ করছে due to rotation of the genetics about the z axis, then its distance from the XOY plane remains unaltered. Remains unaltered. And the distance from the
z axis is equal to y1। খুব ভালো করে দেখবে কি বলা হচ্ছে। পি পয়েন্টটা যেহেতু আমাদের প্যারালেলের উপর মুভ করছে যখন আমরা কার্ভটাকে রোটেট করব, তার মানে আমাদের এক্স ও ওয়াই প্লেন থেকে পি পয়েন্টের যে ডিস্টেন্স সেটা কিন্তু সবসময় রিমেন সেম থাকবে। তুমি যদি ভালো করে দেখো বুঝতে পারবে, পি পয়েন্টটা যদি এখানে থাকে, দাঁড়া, পি পয়েন্টটা এখানে আছে, তাহলে এই এন থেকে পি পয়েন্টের যে দূরত্ব এন পি, সেটা তো আমাদের এই সার্কেলটার একটা ব্যাসার্ধ। বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ঠিক একইভাবে তুমি যদি এন কিউ এর কথা ভাবো, সেটাও কিন্তু এই সার্কেলটার একটা ব্যাসার্ধ, ঠিক কিনা? হ্যাঁ স্যার। একইভাবে পি পয়েন্টটা যদি এখানে আসে, তাহলে এইখানেও কিন্তু ওই এন থেকে পি এর দূরত্বটা অবশ্যই হবে এই সার্কেলটার রেডিয়াসটা। সুতরাং আমি ইজিলি বলতে পারি এন পি, এই যে দূরত্বটা, সেটা অবশ্যই ইকুয়াল টু হবে এন কিউ এর সঙ্গে। বলো হ্যাঁ কি না? কারণ দুটোই হচ্ছে আমাদের এই সার্কেলটার ব্যাসার্ধ। হ্যাঁ স্যার। সেই কথাটাই কিন্তু এখানে একটু ইলাবোরেটলি লেখা হলো। ওইরকম ব্যাসার্ধ লিখলে তো ঠিকঠাক হয় না ব্যাপারটা, সেই কারণে ভেঙে চুরে জিনিসটাকে লেখা হলো। ঠিক আছে? তাহলে আমি এখানে বলতে পারছি দেয়ারফর কিউ এন যেটা, সেটা অবভিয়াসলি ইকুয়াল টু পি এন। পাশে তুমি লিখে দিতেই পারো, যেহেতু both are radius, both are radius of the parallel। ঠিক আছে? তার মানে pn সেটা মানে হচ্ছে y1, আর qn সেটার ভ্যালুটা আমরা এইমাত্র পেয়ে গেছি, রুট রুট বলে প্লাস মাইনাস দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কোনো সমস্যা নেই। এবং অলরেডি আমরা এটাও পেয়েছি z1 ইজ ইকাল টু জেড। এই যে z1 ইজ ইকাল টু জেড। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমাদের এই পি যে পয়েন্টটা রয়েছে, সেই পয়েন্টটা লক্ষ্য করো যে প্লেন কার্ভটা বা যে জেনারেটিক্সটা রয়েছে তার উপর লাই করছে পি পয়েন্টটা। তাহলে পি পয়েন্টটাকে আমরা অবশ্যই এই কার্ভের উপর বসিয়ে দিতে পারি। দেখো, সিন্স পি lies on the generics, then বসিয়ে দাও, কি হবে, f of y1 comma z1 is equal to 0, আর x তো অলরেডি 0 আছেই, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা, তার মানে ফাইনালি আমাদের অ্যান্সার আসলো f of প্লাস মাইনাস y1 মানে হচ্ছে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং z1 মানে হচ্ছে z ইজ ইকাল টু 0। এই যে ইকুয়েশনটা পেলাম, এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ দ্য সারফেস অফ রিভলিউশন। দেখো, দিস ইজ
the required equation. বুঝতে পারলে? বল, কোনো অসুবিধা? না স্যার, বুঝতে পেরেছি। তার মানে এখান থেকে তুমি যদি অঙ্ক করতে চাও তখন তোমাকে কি করতে হবে দেখো, যেখানে y থাকবে সেই y-টাকে রিপ্লেস করে তার জায়গায় কি বসাতে হবে, প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর যেখানে z থাকবে সেই জেডটার কোনো চেঞ্জ হবে না, জেডটা জেডই থাকবে। বুঝতে পারলে? তাহলে যখনই কোনো অঙ্ক তোমাকে করতে হবে তখন এই কথাটা মাথায় রাখবে, যে জেনারেটিক্সটা দেওয়া রয়েছে সেই জেনারেটিক্সের ওয়াইটাকে সরিয়ে তার জায়গায় কি বসাতে হবে, প্লাস মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কথা বোঝা গেল? হ্যাঁ স্যার। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। এটাও একটা থিওরি। ফাইন্ড দ্য ইকুয়েশন of the surface of revolution whose genetics is f of y comma z is equal to 0, x is equal to 0। জেনারেটিক্সটা কিন্তু কোনো চেঞ্জ হলো না, যা ছিল তাই আছে। মানে তোমার এক্স এই ওয়াই জেড প্লেনে একটা কার্ভ, কিন্তু অ্যাক্সিসটা এবার চেঞ্জ হচ্ছে। অ্যাক্সিসটা চেঞ্জ হচ্ছে, অ্যাক্সিসটা হয়ে যাচ্ছে এইরকম, এক্স ইজ ইকাল টু 0 কমা ওয়াই ইজ ইকাল টু কে। ঠিক আছে, এটা অবশ্যই একটা স্ট্রেট লাইন, এটাকে আমরা সিমেট্রিক ফর্মে কনভার্ট কি করে করতে হয় জানি। তো এই স্ট্রেট লাইনটা হচ্ছে এখন আমাদের নতুন অ্যাক্সিস। যদি এইরকম ধরনের কোনো অ্যাক্সিস থাকে সেক্ষেত্রে কিভাবে সারফেস অফ রিভলিউশনটা ক্যালকুলেট করতে হবে। দেখো পুরোপুরি সেমই হবে সবকিছু, শুধুমাত্র চেঞ্জটা কোথায় হবে দেখো, এই তোমার রেডিয়াসের এখানটায় চেঞ্জ হবে। এই যে প্রথম থেকে, হ্যাঁ এই প্রথম থেকে শুরু করে, আচ্ছা এই কিউএনটাও চেঞ্জ হবে। তাহলে লেখাগুলো আমি আর লিখছি না, একই লেখা, আমি শুধু জাস্ট ক্যালকুলেশনটা করে দিচ্ছি। ঠিক আছে, লেখাগুলো হুবহু সেম হবে। তো এখন আমাদের নতুন কিউএন যেটা, মানে এই স্ট্রেট লাইনের ক্ষেত্রে কিউএন যেটা, সেটা দেখতে হবে এইরকম, প্লাস মাইনাস রুট ওভার এক্স মাইনাস 0 তার স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে মাইনাস 0 তার স্কয়ার প্লাস জেড মাইনাস z1 তার স্কয়ার।
বুঝতে পারলে? দেখো আগে শুধুমাত্র y মাইনাস 0 হয়েছিল, এখন যেহেতু আমাদের লাইনটার ক্ষেত্রে y ইজ ইকাল টু কে রয়েছে, মানে কে পয়েন্ট দিয়ে পাস থ্রু করবে লাইনটা, সেই কারণে এখানে আমরা y না নিয়ে y মাইনাস কে নিলাম। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের প্লাস মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার। কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপর আমাদের ইকুয়াল করতে হবে কিউ এন ইজ ইকাল টু পি এন। পিএন মানে আগেরটা কত ছিল? পিএন মানে আগেরটা ছিল y1, কিন্তু এখন y1 না হয়ে সেটা হবে y1 মাইনাস কে, সেটা ইকুয়াল টু হবে কিউএন, মানে হচ্ছে এরকম। ঠিক আছে, এটাকে একটুখানি সিম্পলিফাই করো, তাহলে দেখো তুমি পেয়ে যাচ্ছ y1 ইজ ইকাল টু কে প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার। সুতরাং সারফেস অফ রিভলিউশন যেটা, সেটা হয়ে যাবে এফ অফ ওয়াই কমা y1 কমা z1 ইজ ইকাল টু 0, that means f of k plus minus root over x square plus y minus k তার হোল স্কোয়ার কমা z ইজ ইকাল টু 0। কথা কি বোঝা গেল? কোনো অসুবিধা? হুম, কোনো সমস্যা? তাহলে না স্যার, যখন বুঝতে পেরেছি। আমাদের অ্যাক্সিসটা এরকম থাকছে x ইজ ইকাল টু 0, y ইজ ইকাল টু কে, তখন আমাদের কি করতে হবে? দেখো y টাকে রিপ্লেস করতে হবে কি দিয়ে? এই জিনিসটা দিয়ে, কে প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার, আর জেডটা কিন্তু জেডই থাকবে। তাহলে মেন কনসেপ্টটা তুমি বুঝে গেলে, এবার তোমাকে আমি শর্টকাটে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করছি। যদি আমাদের জেনারেটিক্সটা এরকম থাকে, এফ অফ y কমা এক্স ইজ ইকাল টু 0 কমা জেড ইকাল টু 0, এটা হচ্ছে জেনারেটিক্স, এবং অ্যাক্সিসটা হচ্ছে এইরকম, জেড ইকাল টু 0, এক্স ইজ ইকাল টু কে। তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন অফ সারফেস অফ রিভলিউশন সেটা কি হবে? চট করে বলে ফেলো। একেবারে সেম প্রসেস। আগেরটার সঙ্গে রিলেট করো। দেখো এখানে তোমার x ইজ ইকাল টু 0 ছিল আর y ইজ ইকাল টু কে ছিল, আর এখানে আসলো z ইকাল টু 0 আর x ইজ ইকাল টু কে। তাহলে যেহেতু x ইজ ইকাল টু কে হলো, সেই কারণে আমাদের
এই এক্সটাকে কি দিয়ে রিপ্লেস করতে হবে? স্যার ওয়াইটা ওই ওয়াই এক্স এর থাকবে, জায়গায় বসবে প্লাস মাইনাস রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস কে এর হোল স্কোয়ার। কে প্লাস মাইনাস, হ্যাঁ স্যার, কে প্লাস মাইনাস কে বলেছি। প্লাস মাইনাস, হ্যাঁ, রুট ওভার এক্স মাইনাস কে তার হোল স্কোয়ার প্লাস প্লাস কে, প্লাস ওয়াই স্কোয়ার। না, প্লাস জেড স্কোয়ার হবে, কারণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সেটা তো জিরো হয়ে যাবে। দেখো এখানে ওয়াই আর জেড ছিল, তাহলে যখন ওয়াই আর জেড ছিল তো জেডটা জেড থাকছিল, যখন ওয়াই কে আমরা রিপ্লেস করছিলাম তার সঙ্গে এক্স আসছিল, তাই না? জেড আসছিল কি? জেড আসছিল না না তো? স্যার। হ্যাঁ, তাহলে এখানে যখন আমরা ওয়াই কে রিপ্লেস করব তখন কিন্তু এক্স আসবে না, আসবে জেড, মানে যেটা কোয়েশ্চেনে নেই সেই ভেরিয়েবলটা আসবে, বা যেটা ইকুয়াল টু জিরো সেইটা আসবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এইবার যদি তোমাকে জেনারেটিক্সটা আমি এইরকম দিই, এফ অফ ওয়াই কমা জেড ইজ ইকাল টু জিরো, সঙ্গে এক্স ইজ ইকাল টু জিরো, এবং অ্যাক্সিসটা যদি বলি এক্স ইজ ইকাল টু জিরো আর জেড ইকুয়াল টু টু, সেক্ষেত্রে সারফেস অফ রিভলিউশন তার ইকুয়েশনটা কেমন হবে বলো? খুব সিম্পল, জেড ইকাল টু টু রয়েছে, তাহলে জেড ভেরিয়েবলটা চেঞ্জ হবে, ওয়াইটা ওয়াই এর মতো থেকে যাবে। আচ্ছা, এটা টু না নিয়ে তুমি কে নাও, পার্টিকুলার না নিয়ে কে নাও, বলো কি হবে? বলো। স্যার কমা কে প্লাস মাইনাস রুট ওভার অফ জেড মাইনাস কে এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ভেরি গুড, জেড মাইনাস কে তার হোল স্কোয়ার, এখানে যেহেতু ওয়াই রয়েছে তাহলে এখানে হবে এক্স, সিম্পল ব্যাপার। আচ্ছা, এইবার যদি তোমাকে বলা হয় যে জেনারেটিক্সটা রয়েছে এইরকম, এফ অফ এক্স কমা ওয়াই ইজ ইকাল টু জিরো, তার সঙ্গে জেড ইজ ইকাল টু জিরো, জেড ইকাল টু জিরো প্লেনে আমাদের কার্ভটা রয়েছে, এবং অ্যাক্সিসটা বলা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে রোটেশনটা হচ্ছে, সেক্ষেত্রে সারফেস অফ রিভলিউশনের ইকুয়েশনটা কি হবে বলে ফেলো। এটাকে তুমি কার সাথে রিলেট করবে? একদম প্রথমটার সঙ্গে এটাকে তোমাকে রিলেট করতে হবে। দেখো এক্স ইজ ইকাল টু জিরো প্লেনে কার্ভটা ছিল, রোটেশন হচ্ছিল জেড অ্যাক্সিসের সাপেক্ষে, তাহলে যেহেতু জেড অ্যাক্সিসের স্যার এখানে সাপেক্ষে ওয়াই রোটেশন ইকাল টু জিরো হচ্ছিল, হবে। হ্যাঁ, কোথায় গো? স্যার মানে ওই এক্স অ্যাক্সিস মানে তো ওয়াই ইকাল টু জিরো। হ্যাঁ, ওটা তো 2D তে, 2D তে ওটা না, এটা এটা দেখো, যখন এক্স ইজ ইকুয়াল টু জিরো ছিল আমাদের প্লেনটা, তখন কার্ভের মধ্যে ওয়াই আর জেড ভেরিয়েবল ছিল, এবং জেড ভেরিয়েবল বা জেড অ্যাক্সিসের সাপেক্ষে আমাদের রোটেশনটা হচ্ছিল। তাহলে যখন জেড অ্যাক্সিসের সাপেক্ষে রোটেশনটা হচ্ছিল তখন আমরা জেডটাকে সেম রাখলাম আর ওয়াইটাকে চেঞ্জ করলাম, কি দিয়ে চেঞ্জ করলাম? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে। তাহলে এখানে কার সাপেক্ষে রোটেশনটা হচ্ছে? এক্স অ্যাক্সিসের সাপেক্ষে রোটেশনটা হচ্ছে, মানে এক্সটা
আনচেঞ্জ থাকবে, ওয়াইটা চেঞ্জ হবে। কি দিয়ে চেঞ্জ হবে বলো? প্লাস মাইনাস রুট ওভার, বলো। So y square plus z square. ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সিম্পল ব্যাপার। আচ্ছা, তাহলে এইটা আমি আর কিছু বলবো না, এটা পুরোপুরি তোমাকেই বলতে হবে। এক্স ওয়াই ইজ ইকাল টু 0, জেড ইজ ইকাল টু 0 এবং অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে আমাদের সারফেস অফ রিভলিউশনটা কি হবে বলো? Sir, f of plus minus root over of x square plus z square, comma y equal to 0. ভেরি গুড। যার সাপেক্ষে রোটেশনটা হবে সেইটা আনচেঞ্জ থাকবে, অপরটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো এইগুলোর মধ্যে যে কোনোটাই কিন্তু তোমাকে পরীক্ষায় প্রমাণ করতে দিতে পারে। কিভাবে প্রমাণ করতে হবে আমি অলরেডি ডিটেলসে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এবার এখান থেকে অঙ্কও দিতে পারে, পার্টিকুলার কোনো কার্ভ দিয়ে সেক্ষেত্রে অঙ্কও দিতে পারে। দেখো একটা অঙ্ক, find the equation of the surface of revolution. Generated by number 1, the generatics x square plus 4y square is equal to 4, comma z is equal to 0 about x axis। তাহলে কার্ভটা দেওয়া রয়েছে জেড ইকাল টু 0 প্লেনে এবং রোটেশনটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে। তো কাকে কি দিয়ে ইন্টারচেঞ্জ করতে হবে তুমি খুব ভালোই জানো, চট করে বলে ফেলো। The equation of the surface of revolution is, বলো। এক্স অ্যাক্সিসের সাপেক্ষে রোটেশনটা হচ্ছে, তাহলে এক্স কি স্যার এখানে ইন্টারচেঞ্জ x টা হবে? সেম থাকবে এক্সটা আর সেম y টা থাকবে, রিপ্লেস হবে প্লাস মাইনাস রুট ওভার অফ প্লাস y স্কয়ার মাইনাস, প্লাস z স্কয়ার। ভেরি গুড, ইকুয়াল টু 4। এবার এটাকে সিম্পলিফাই করে কি আসছে বলো?
স্যার এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এই ধরনের অঙ্ক আমাদের 2 মার্কসের পরীক্ষায় দিতে পারে এবং প্রমাণগুলো বড় কোশ্চেনে দিতে পারে। হ্যাঁ, আরেকটা করো তাহলেই আমাদের ব্যাপারটা হয়ে যাবে। এখানে জেনারেটিক্সটা বলা রয়েছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইজ ইকাল টু 1, z ইজ ইকাল টু 0। অ্যাবাউট কার সাপেক্ষে রোটেশনটা হচ্ছে x ইজ ইকাল টু 3, z ইজ ইকাল টু 0। বলে ফেলো কি হবে। বলো কাকে কি দিয়ে রিপ্লেস করব সেটা আগে বলো। x কি সেম থাকবে নাকি x এর জায়গায় কিছু বসবে? স্যার এক্সটা চেঞ্জ হবে। কি দিয়ে চেঞ্জ হবে? এক্সটা চেঞ্জ হবে হচ্ছে 3 প্লাস মাইনাস রুট ওভার অফ x মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস z স্কোয়ার। ওকে। আর আর y স্কোয়ার ওয়াইটা y থাকবে। বলো তাহলে এটা সিম্পলিফাই করে কি পাচ্ছ? স্যার x মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস মাইনাস 6 রুট ওভার অফ x মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস z স্কোয়ার। 6 এর সঙ্গে গুণে? হ্যাঁ, রুট ওভারে আচ্ছা, x মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস 8 ইকুয়াল টু 0। ঠিক আছে। স্যার যদি এইটা পারো কিন্তু আলাদা, রুট ওভারের সাথে না, এইটা এইটা তো আলাদা। হ্যাঁ প্লাস 8 হ্যাঁ দিলাম যে
এটা যদি পারো এই রুটটাকে আরেকবার ভাঙতে হবে, মানে ডান দিকে নিয়ে গিয়ে আবার স্কোয়ার করতে হবে। সমস্যা নেই, এটা রাখলেও হবে, ঠিক আছে। তাহলে আমরা সারফেস অফ রিভলিউশন ব্যাপারটা দেখলাম। এখন কিছু পার্টিকুলার টাইপের সারফেস অফ রিভলিউশন নিয়ে আমরা কথাবার্তা বলবো। তার মধ্যে প্রথম হচ্ছে ইলিপসয়েড। এটা হচ্ছে একটা সারফেস অফ রিভলিউশন, কিন্তু এটা একটা পার্টিকুলার টাইপ অফ সারফেস অফ রিভলিউশন, যার ইকুয়েশনটা কেমন হয় দেখো। দা ellipsoid is a surface of revolution whose equation is এই ইকুয়েশনটা হবে এইরকম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকাল টু 1। এই যে সারফেস, এই সারফেসটাকেই নাম দেয়া হচ্ছে ইলিপসয়েড। তুমি এটা ভাবতে পারো ইলিপসের 3D ভার্সন, যার ছবিটা কেমন দেখতে হবে, ইলিপসয়েডটা কেমন দেখতে হবে সেটা দেখো, আমি দেখাচ্ছি। আমাদের ইলিপসয়েডটা দেখতে হবে এই যে এইরকম, দেখতে পাচ্ছ, এইরকম টাইপের দেখতে হবে ইলিপসের 3D ভার্সন। ঠিক আছে, এই যে এরকম দেখতে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো যেরকম আমরা সেই ছোটবেলায় ইলিপস পড়েছিলাম, তার বিভিন্ন প্রপার্টিস সম্পর্কে পড়েছিলাম, তার সেন্টার কোথায় হবে, ফোকাস কোথায় হবে, সেই সমস্ত জিনিসপত্র আমাদের এই ইলিপসয়েডের ক্ষেত্রেও জানতে হবে। তাহলে এখানে তুমি 1-2 করে পয়েন্ট করে লিখতে পারো। 1 নম্বর দিয়ে লেখো দিস ইজ, মানে ইলিপসয়েড, এ সেন্ট্রাল কনিকয়েড। কনিকয়েড কেন বলা হচ্ছে? কারণ 3D তে, 2D তে কোনো কার্ভকে আমরা বলে থাকি কনিক, আর যখন 3D তে কোনো কার্ভ আমরা বলবো সেটাকে বলবো কনিকয়েড। তাহলে এটা হচ্ছে একটা সেন্ট্রাল কনিকয়েড। কেন? কারণ এর সেন্টার আছে, সেই কারণে সেন্ট্রাল। এর সেন্টারটা কোথায় আছে? না, অরিজিন হবে এর সেন্টার। অরিজিন ইজ দ্য সেন্টার। ঠিক আছে, মনে থাকবে, অরিজিন হচ্ছে এর সেন্টার। নাম্বার 2 দিয়ে লেখো দা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস and z axis
are the principal axis of the conicoid of the ellipsoid। ঠিক আছে, তাহলে যদি জিজ্ঞেস করা হয় তোমাকে যে একটা ইলিপসয়েডের প্রিন্সিপাল অ্যাক্সিস গুলো কোন কোনগুলো হয়, তখন তুমি কি বলবে? এক্স ওয়াই জেড তিনটেই হচ্ছে আমাদের এই ইলিপসয়েডের প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা, প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলে বা জিনিসটা কি? না, যে অ্যাক্সিসের সাপেক্ষে, ধরো এক্স অ্যাক্সিসের কথাই যদি আমরা ভাবি, তাহলে এই যে সমীকরণটা দেওয়া রয়েছে সেই সমীকরণে এক্সটা আমি ফিক্সড রাখলাম, ওয়াই এর জায়গায় বসাচ্ছি মাইনাস ওয়াই, আর জেড এর জায়গায় বসাচ্ছি মাইনাস জেড। এক্সটা যা ছিল তাই রাখলাম, ওয়াই এর জায়গায় বসাচ্ছি মাইনাস ওয়াই, জেড এর জায়গায় বসাচ্ছি মাইনাস জেড। তার ফলে আমাদের সমীকরণটার কি কোনো পরিবর্তন হচ্ছে? সমীকরণটা আনচেঞ্জ থাকছে। তাহলে যেহেতু সমীকরণটা আনচেঞ্জ থাকছে, সেই কারণে আমরা এক্স অ্যাক্সিসটাকে বলতে পারি প্রিন্সিপাল অ্যাক্সিস। মানে যে অ্যাক্সিসের রেসপেক্টে বা যে সরলরেখার রেসপেক্টে এই ঘটনাটা ঘটে, আনচেঞ্জ থাকে, তাকে আমরা বলি প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক একইভাবে তুমি যদি ওয়াই এর কথা চিন্তা করো, তাহলে ওয়াইটা ওয়াই থাকুক, এক্সটাকে মাইনাস এক্স বসাও, জেডটাকে মাইনাস জেড বসাও, তাহলেও দেখো কোনো পরিবর্তন হচ্ছে না, সেই কারণে ওয়াইটাও প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে। ঠিক একই কারণে জেডটাও হবে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। নাম্বার 3, the planes x is equal to 0, y is equal to 0 and z equal to 0 are the principal planes। ওই একই কথা, প্রিন্সিপাল প্লেন কাকে বলে? না, এক্স ইজিক্যাল টু 0 প্লেনটা প্রিন্সিপাল প্লেনের কথা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে শুধু এক্স এর সাইনটা চেঞ্জ করতে হবে, আর বাকি দুটো যা আছে তাই থাকবে, ওয়াইটা ওয়াই থাকবে, জেডটা জেডই থাকবে। তার ফলে আমাদের ইকুয়েশনটার কোনো পরিবর্তন হচ্ছে না, সেই কারণে এক্স ইজিক্যাল টু 0টা হয়ে যাচ্ছে একটা প্রিন্সিপাল প্লেন। ঠিক একইভাবে যদি তুমি ওয়াই এর সাইনটা চেঞ্জ করো, তাহলেও কোনো পরিবর্তন হবে না, এবং জেড এর সাইনটা চেঞ্জ করলেও কোনো পরিবর্তন হবে না। তার মানে এক্স ওয়াই জেড তিনটেই হয়ে যাচ্ছে আমাদের প্রিন্সিপাল প্লেন। ঠিক আছে, প্রিন্সিপাল লাইনের ক্ষেত্রে দুটোর সাইন চেঞ্জ করতে হবে, আর প্রিন্সিপাল প্লেনের ক্ষেত্রে একটার সাইন চেঞ্জ করতে হবে। ওকে। হ্যাঁ স্যার। হুম। চার নাম্বার দিয়ে লেখো, the surface, মানে ইলিপসয়েডটা is closed। সেটা তুমি ছবি দেখেই বুঝতে পেরেছো।
পুরো বদ্ধ। আচ্ছা, 5 নাম্বার দিয়ে তুমি এই সমীকরণটাকে 1 নাম্বার দাও। এই 1 নাম্বারে z ইজ ইকাল টু একটা কিছু বসাও, মনে করো z ইজ ইকাল টু k বসালে, then 1 becomes কি হবে 1 নম্বরটা? স্যার তো ইলিপস হয়ে যাবে তাহলে। হ্যাঁ, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকাল টু হয়ে যাবে 1 মাইনাস k স্কয়ার বাই c স্কয়ার। এটা একটা ইলিপসের সমীকরণ। অর্থাৎ ইলিপসয়েডটাকে যদি তুমি কোনো একটা প্লেন দিয়ে ছেদ করাও, মানে ওই 3 ডাইমেনশনাল যে কনিকয়েডটা রয়েছে কোনো একটা প্লেনে তার যদি তুমি অংশটা বার করতে চাও, z ইকুয়াল টু k প্লেনে ওই কনিকয়েডের কি পরিমাণ অংশ রয়েছে সেটা যদি তুমি বার করতে চাও, তাহলে সেটা দেখবে অবশ্যই একটা ইলিপস হয়ে যাবে। কিন্তু এটা সব সময় ইলিপস হবে না, সি এর উপর নির্ভর করবে, তাই না? হ্যাঁ স্যার। লেখো তাহলে comma z equal to k. This is an ellipse. কখন ellipse? না যখন আমাদের k এর মানটা মাইনাস সি থেকে প্লাস সি এর মধ্যে কিছু একটা হবে, তাই তো? কারণ এর বাইরে চলে গেলে আমাদের এই ডান দিকেরটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে বাঁ দিকটা অলওয়েজ পজিটিভ, ডান দিকটা হ্যাঁ নেগেটিভ, স্যার। এটা কখনোই হতে পারে না। তাহলে সেটা ইমাজিনারি ইলিপস হয়ে যাবে, ডান হ্যাঁ, দিকটা যদি মাইনাস নেগেটিভ। আসলে ইমাজিনারি হবে। তাহলে যেহেতু কোনো একটা প্লেন দিয়ে যখন আমরা ইলিপসয়েডটাকে কাট করাচ্ছি তখন একটা ইলিপস পাচ্ছি, তার মানে আমরা বলতে পারি আমাদের সারফেস যেটা সেটার জেনারেটিক্স কত বা কি? ইলিপস। বুঝতে পারলে? হেন্স the genetics of one is an ellipse. তাহলে এই সব প্রপার্টি গুলো মাথায় থাকবে তো ইলিপসয়েডের ক্ষেত্রে? হ্যাঁ স্যার। ঠিক একইভাবে আমরা আরো কিছু কার্ভ দেখব, তার মধ্যে সেকেন্ড কার্ভ হচ্ছে হাইপারবোলয়েড অফ ওয়ান সিট। এই কার্ভটার নামই এরকম, হাইপারবোলয়েড অফ ওয়ান সিট। এটার ইকুয়েশন কেমন হয়? স্যার ওই জেড এর আগে একটা মাইনাস আসবে, হ্যাঁ বাকি দুটো প্লাস। হ্যাঁ, বা এক্স এর আগেও মাইনাস আসতে পারে বা ওয়াই এর আগেও মাইনাস আসতে পারে, তাই না? যে কোনো একটার মানে আগে মাইনাস। একটাতেই মাইনাস হবে। হ্যাঁ,
তাহলে লেখো the hyperboloid of one seat is a surface whose equation is ইকুয়েশনটা হবে এইরকম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। হ্যাঁ কি যেখানে বলে গিয়েছে বলে দাও। এটা হচ্ছে আমাদের হাইপারবলয়েড অফ ওয়ান সিটের ইকুয়েশন। এটা দেখতে কেমন হয় একটু দেখা যাক ছবি গুগলে। হাইপারবলয়েড অফ ওয়ান সিট, এই যে দেখতে পাচ্ছ। সেই আগেকার দিনে বসার জন্য ব্যবহার করা হতো এইরকম জিনিস, ঠিক ওই রকম দেখতে। হাইপারবলয়েড অফ ওয়ান সিট, এই যে ক্লিয়ার। হ্যাঁ স্যার। তো এবার এরও বিভিন্ন জিনিসপত্র আমাদের ওই একই ভাবে দেখতে হবে। লিখে নাও চটপট। 1 নাম্বার দিয়ে লেখো দিস ইজ এ সেন্ট্রাল কোনিক। সেন্ট্রাল কোনিকয়েড and center is origin. Number 2, x-axis, y-axis, z-axis are the principal axis. Number 3, x is equal to 0, y is equal to 0, z is equal to 0 are the principal plane. আচ্ছা এইবার তুমি z is equal to k পুট করো। এটাকে 2 নম্বর দাও, দিয়ে z equal to k পুট করো।
কি পাওয়া যাচ্ছে? অবশ্যই একটা ইলিপস পাওয়া যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। এবং এখানে কে এর মান যা ইচ্ছা হতে পারে, প্লাস আছে যেহেতু কোনো রেস্ট্রিকশন নেই। এবং এটা অবশ্যই একটা ইলিপস। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি আমাদের 2 নম্বর যেটা হাইপারবোলয়েড অফ ওয়ান সিট, সেটা হচ্ছে জেনারেটেড বাই ইলিপস। বা এর জেনারেটিক্সটা ইলিপস, সেটাও তুমি বলতে পারো। আচ্ছা, 5 নম্বর, এটাও অবশ্যই ক্লোজড হবে না, এটা ক্লোজড হবে না। It is not closed. ছবি দেখেই বুঝতে পেরেছ। এবং ফাইনালি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকাল টু 1, অথবা মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকাল টু 1। এগুলোও কিন্তু হবে হাইপারবোলয়েড অফ ওয়ান সিট। হাইপারবোলয়েড অফ ওয়ান সিট, ঠিক আছে? বলো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা? হ্যাঁ। না স্যার। এছাড়াও আরো কিছু আমাদের রয়েছে, যেমন প্যারাবলয়েড, হ্যাঁ, ইলিপ্টিক প্যারাবলয়েড, তারপর হাইপারবোলিক প্যারাবলয়েড, এগুলো আমরা সব করব এবং এদের উপর প্রবলেমও সলভ করব, চিন্তার কিছু নেই। পরীক্ষার কিছু কথা বলেছে তোমাদের? না স্যার। স্যার বলছি যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি 2 ডাইমেনশনের ক্ষেত্রে সেখান থেকে কি কোনো কিছু সেন্টার বের করতে দেওয়াটা আমাদের এক্সাম মানে সিলেবাসে আছে? সেন্টার বের করতে দিতেও পারে, হ্যাঁ, ওরকম ভাবে তো মেনশন করা নেই সিলেবাসে, তবে দিতেও পারে। করে রাখবে, খুবই তো আচ্ছা স্যার। সহজ বিষয়, তাই না? হ্যাঁ, এই যেমন যে দুটো, কোনোটা হাইপারবোলা হচ্ছে সেটার ক্ষেত্রে আবার হচ্ছে বের করতে হচ্ছে হ্যাঁ, ওই যে সেন্টারটা। দুটো ইকুয়েশন আছে, ওই দুটোকে সলভ করলেই তো সেন্টার বেরিয়ে যাবে, ঠিক কিনা? হ্যাঁ স্যার, আর বলছিলাম যে কয়েকটা অঙ্ক হয়নি, ওগুলো আপনাকে পাঠিয়েছে, একটু করে দেবেন। ও, ঠিক আছে, করে দেবো। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমরা এই বাকি পার্টটা করব, কনিকয়েডের এবং জেনারেটিং লাইনস এরও কিছু প্রবলেম করব। ওকে স্যার। হুম।